শিখণ্ডী লীগ আইএসএল নিয়ে গতকাল একটা অডিও করেছিলাম। তো সেখানে একটা বিষয় নিয়ে বলবো ভেবেছিলাম, তো ভুলে গিয়েছিলাম। তো আমরা দেখছিলাম যে গতকাল মিটিংয়ে যে ইস্টবেঙ্গল ক্লাব এবং মোহামেডান ক্লাব বলেছে যে এআইএফএফই লিগটা আয়োজন করুক, যার টাকা লেনদেন সে এআইএফএফই করুক। তো সেইটা নিয়ে তারপর আমরা দেখলাম যে অনেক ইস্টবেঙ্গল ক্লাবকে গালমন্দ করলো। আমি বুঝলাম না, মানে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন লিগ করবে, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। মানে এইটার মধ্যে অস্বাভাবিকতা কি হলো? মানে এআইএফএফ লিগটা না করাটাই কিন্তু অস্বাভাবিক। মানে আমরা দেখি না এখন সমাজে এরকম হয়ে গেছে যে কোনো ট্যাক্সিতে আপনি টাকার ব্যাগ ফেলে এলেন, ট্যাক্সি চালক সেই টাকার ব্যাগটা ফেরত দিল, সেটা নিয়ে হইচই, দারুণ কাজ করেছে। মানে এইটা কিন্তু মানুষের স্বাভাবিক কাজ হওয়া উচিত। কিন্তু এমন সমাজ হয়ে গেছে আমাদের, যে একটা সাধারণ কাজ, একটা যেটা করা উচিত একটা কারোর মধ্যে মনুষ্যত্ব থাকলে, সেটা আমরা করে উঠতে পারি না। তার জন্য কেউ যখন করে, অস্বাভাবিক কাজ হয়েছে। তো তেমনই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন লিগটা করবে, সেইটাই তো স্বাভাবিক হওয়া উচিত নাকি? সেটা বেচে দেওয়াটাই স্বাভাবিক। বেচে দিলে অনেক সমস্যা হয়, সেটা নিয়ে পরে কোনো একদিন আমি আলোচনা করব। সমস্ত কিছু যদি আপনি আনকন্ট্রোলড বেচে দেন, যেটাকে আপনি প্রাইভেটাইজেশন বলুন বা যাই বলুন, একটা সমস্যা হয়। তাই শিখণ্ডী লীগ কেন বলছিলাম, আমরা দেখছিলাম যে কিছু ক্লাব, কিছু আইএসএল ক্লাব, তার মধ্যে তারা মূলত প্রো এফএসডিএল, মানে এফএসডিএল নিজেরা যখন লিগটা শুরু করলো আইএসএল লিগ, তখন তারা কিছু ইনভেস্টরকে নিয়ে এসেছিল। মানে একটু ঘরোয়া কিছু বন্ধু সুলভ কিছু ইনভেস্টরকে দিয়ে ক্লাব খুলিয়েছিল। তার মধ্যে আমাদের সুপার জায়েন্টও তো অবশ্যই আছে। তো তারা দাবি করছিল যে তারা লিগটা আয়োজন করতে চায়, এবং সেটা নিয়ে আমি আরও অনেকে লেখা পড়ছিলাম। ওই গোয়ার ওই সাংবাদিকও লিখেছে, তার পরিপ্রেক্ষিতে দেখলাম ওই এফএনআই টুইট করেছে। তা আমি এটা নিয়ে কালকে ভাবছিলাম আলোচনা করব। তা দেখলাম আজকে ওই এফএনআই থেকে টুইট করার পর আমি এটা টুইট করলাম আমার যে চ্যাট ফোরামে। তো কিন্তু ব্যাপারটা একটু ভালোভাবে একটু বোঝানো দরকার। তো এদের মানে কেউই তো বোকা নয়। মানে আপনি যখন দাবা খেলতে বসেন, আপনার অপরপক্ষের চালটা আপনার বুঝতে হবে। তো এদের চালটা ঠিক কী? আপনারা তো আমাকে বলেই দিলেন যে কল্যাণের সাথে সেটিং করেছে। দেখুন, কল্যাণকে আপনার অপছন্দ হতেই পারে। আমি নিজেই বলেছি যে কল্যাণ জীবনে যা ছুঁয়েছে তাই ছাই হয়ে গেছে, সে খেলাধুলো হোক বা রাজনীতি। কিন্তু আপনি তো এআইএফএফকে অস্বীকার করতে পারেন। আপনার প্রবলেম থাকতেই পারে। ধরুন আপনার প্রধানমন্ত্রীকে পছন্দ নয়, আপনার দেশের প্রধানমন্ত্রীকে পছন্দ নয়, বা যেই রাজনৈতিক দল এই মুহূর্তে দেশ চালাচ্ছে কেন্দ্রে, তাদের পছন্দ নয়। তা বলে তো আপনি এটা বলতে পারেন না তাহলে চায়না এসে দেশটার দায়িত্ব নিয়ে নিক, বা একটা বেসরকারি সংস্থা কেন্দ্রের দায়িত্ব নিয়ে নিক। আপনি বলতে পারেন না। আপনি বলতে পারেন ঠিক আছে, আগামী নির্বাচনে তাদেরকে সরানো হোক গণতান্ত্রিকভাবে। বা রাজ্যের ক্ষেত্রে আপনি বাংলার ধরুন যে রাজনৈতিক দল ক্ষমতায় আছে, আমরা সমস্যা তাদের নিয়ে, আপনি বলতে পারেন না তাহলে বাংলাটার মধ্যে পুরো বিহারি ইউপির লোকদের ঢুকিয়ে দেবো, বা ওই চায়নাকে বাংলার দায়িত্ব দিয়ে দেবো। আপনি বলতে পারেন আগামী নির্বাচন যখন হবে 26-এ, তখন এই দলটিকে আমি ক্ষমতাচ্যুত করব। তো তেমনই আপনার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে আপনার কল্যাণকে পছন্দ নাই হতে পারে, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কাজকেও অপছন্দ হতে পারে। কিন্তু এটা বলতে পারেন না তো অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে সরিয়ে দাও, পুরো বেসরকারি করে দাও। আপনি ভাবলেও কিছু এসে যায় না, ফিফা থেকে অ্যালাউ করবে না। ফিফা থেকে যেমন থার্ড পার্টির মতো কিন্তু শুধু সরকার নয়, আমরা অনেকে বলি না গভর্নমেন্ট নাক গলালে থার্ড পার্টি ইনফ্লুয়েন্স হয়ে যাবে, ইন্টারভেনশন হবে। থার্ড পার্টির মতো কিন্তু এনি ওয়ান থার্ড পার্টি, মানে এফএসডিএলও আমি জানি না কেন এতদিন ধরে অ্যালাউ করছিল এফএসডিএলকে। এফএসডিএল তো বকলমে চালাচ্ছিল ভারতীয় ফুটবলকে, এইটাও কিন্তু থার্ড পার্টি। মানে ফিফা কী করে এতদিন অ্যালাউ করছিল আমরা জানি না। তো যাকে, তো এই যে কতিপয় কিছু বন্ধুসুলভ এফএসডি বন্ধুসুলভ ক্লাব আছে, তো তারা একটা প্রস্তাব দিয়েছিল যে আমাদের চালাতে দেওয়া হোক লিগটা। কিন্তু তারা কোত্থেকে চালাবে? তারা একটু কিছু হলেই তারা ক্লাব বন্ধ করে দেয়, ট্রেনিং বন্ধ করে দেয়। আহ, তাদের নাকি ভিজিবিলিটি নেই। সুপার জায়েন্টে তাও অর্থ আছে, গোয়া টোয়া তো বন্ধই করে দেয়। তারা বলছিল তারা নাকি লিগটা চালাবে। কোত্থেকে চালাবে কেউ জানে না। মূলত তারা আসলে যেটা চাইছিল, আমাদের মনে হয় এরা পারসেপশন, এরা হার্ড এভিডেন্স নেই, এটা সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স বা পারসেপশন। মানে পারসেপশন নিয়ে বলে শেষ করব কথাটা। তো তারা এই যে তাদেরকে যদি অ্যালাউ করতে হয়, এবং তারা এমনভাবে বলছে যে এআইএফএফকে সরিয়ে দাও, এফএসডিএলকে সরিয়ে দাও, এআইএফএফকে সরিয়ে দাও, মানে খুব সুচারুভাবে তারা
বলছে এফএসডিএলকে লাগবে না, এআইএফএফকেও আমাদের লাগবে না, আমরা নিজেরা চালাবো। তো এটা করতে গেলে, টু এনেবল ইট রাদার, আপনাকে তাহলে কী করতে হবে, আপনাকে কনস্টিটিউশনে পরিবর্তন করতে হবে, কারণ নতুন কনস্টিটিউশন বলছে এআইএফএফকে কিন্তু দায়িত্বে থাকতে হবে। তো আপনাকে যদি এফএসডিএল এর সাথে এআইএফএফকেও সরিয়ে দিতে হয়, তাহলে আপনার কনস্টিটিউশনে বদল লাগবে। এবার ধরুন আপনি গল্পটা বাজারে বেচলেন যে আমরা ক্লাবরা চালাবো, আইএসএল ক্লাবরা সবাই মিলে আমরা চালাবো, এফএসডিএলকেও লাগবে না, এআইএফএফকেও লাগবে না। খুব ভালো কথা। তা আপনি এই গল্পটা বেচে দিয়ে পাবলিকের মাথা মুড়ে দিয়ে আপনি কনস্টিটিউশনে বদল করে দিলেন, ধরুন কোর্টকেও ম্যানেজ করলেন, কোনোভাবে ম্যানেজ করলেন, করে আপনি দায়িত্বটা পেয়ে গেলেন, আপনি চালালেন কোনোভাবে এদিক ওদিক থেকে টাকা জোগাড় করে। 2-3 মাস বাদে আপনি আবার আপনার পুরো 100% শেয়ার এফএসডিএলকে দিয়ে দিলেন। মানে জানি না, মানে এই গল্পটা কেন ভাবা হচ্ছে, কেননা একটা জায়গায় গিয়ে আপনি আবার আবার আটকে যাবেন, কেন ব্যাপারটা পুরোপুরি তখন থার্ড পার্টি ইন্টারভেনশন হয়ে যাবে। ক্লাবরা চালালো পুরোপুরি থার্ড পার্টি, আর আপনার যদি এফএসডিএল চালায় তাহলেও কিন্তু থার্ড পার্টি। যাই হোক, মানে এদের গল্প বলার মূল উদ্দেশ্যটা, মানে সেলিং পয়েন্ট বা মোটিভ বিহাইন্ড সেলিং পয়েন্ট হচ্ছে যে কনস্টিটিউশনটা যদি এই কোনো একটা গল্প বলে একটু বদল করে দেওয়া যায়, তাহলে আমরা 2 দিন এফএসডিএলের টাকা থেকেই চালাবো, তারপর এফএসডিএলকে আবার 100% শেয়ারটা বেচে দেবো। তো জানি না, মানে এরা পাবলিককে কতটা মুরগি ভাবে। যেটা বলছিলাম যে এভিডেন্সের ব্যাপারটা, যে হার্ড এভিডেন্সের ব্যাপারটা, আজকে আমার এক বন্ধু যার সঙ্গে গতকালই আলোচনা করছিলাম, কলেজের বন্ধু, ও আমাকে একটা বাংলা খবরের কাগজে একটা কাটিং পাঠাবে, বললো দেখ আমরা কালকে যেটা আলোচনা করছিলাম ওই 32,000 নিয়ে, তো দেখলাম জাজ যে রায়টা দিয়েছে সেইটা নিয়ে আমরা কিন্তু আলোচনা করছিলাম। আমি গতকাল আলোচনা নয়, আমি এবছর দুর্গাপুজোর সময় যেখানে আমি বসবাস করি, বেশ কিছু লোকের সাথে এইটা নিয়ে আলোচনা করছিলাম। তার মধ্যে একজন তো আছে যে ঘোর সিপিএম, কিন্তু তার সাথে আমার বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। তো তাকে আমি যে গল্পটা বলেছিলাম মানে সেটা পুনরাবৃত্তি করছি না, আমি আমার আগের যুক্তিতর্ক অল্পতেই বলেছিলাম। এখানে নতুন কিছু বলছি যে হার্ড এভিডেন্স বা বাই ডাইরেকশনাল হার্ড এভিডেন্স, ধরুন আপনার দুটো পার্টির একটা ইনভলভ, একটা ক্রাইম হয়েছে, এই ধরুন এই এডুকেশন ক্রাইম হয়েছে, পার্টি এ পার্টি বি, পার্টি মানে পাবলিক বা এন্টিটি, পাবলিক এ ধরুন পেয়েছে, মানে ঘুষ পেয়েছে, রেসিপিয়েন্ট অফ ব্রাইব, আর পার্টি বি হচ্ছে পেয়ার অফ ব্রাইব, ঠিক আছে, বা আমি উল্টোভাবে ধরছি, এ আগে অ্যাক্ট আপনাকে কিন্তু আগে দিতে হবে, এ ধরলাম পেয়ার মানে ডোনার অফ ব্রাইব, বি হচ্ছে রেসিপিয়েন্ট অফ ব্রাইব মানে যে গ্রহণ করেছে ব্রাইবটা। তো আপনার কাছে এভিডেন্স পাওয়া, এটা কিন্তু জাজও বলেছে, আপনার কাছে এভিডেন্স কী পাওয়া গেছে যে কিছু বিয়ের কাছে টাকা পাওয়া গেছে, ধরুন আপনার বাড়িতে রেড করা হলো এবং আপনি সেখানে অর্থ পাওয়া গেল, আপনার আয়ের থেকে আপনি যতটা না আয় করেছে তার থেকে আপনার কাছে বেশি অর্থ পাওয়া গেছে সঞ্চিত, আপনি সেটা ব্যাখ্যা দিতে পারলেন না। তো আপনি সেক্ষেত্রে আপনাকে দোষী সাব্যস্ত করা গেল যে আপনার আয় ব্যয়ের মধ্যে কোনো মানে সামঞ্জস্য নেই, আপনি হচ্ছে রেসিপিয়েন্ট, আপনি হচ্ছে এক্সামিনার, আপনাকে অর্থ পাওয়া গেছে, তো এটা প্রমাণিত হয়ে গেল লিগালি যে আপনি ক্রাইম করেছেন, তো আপনার এগেনস্ট একটা লিগ্যাল অ্যাকশন নেওয়া যেতেই পারে। কিন্তু এই যে টাকা দিয়েছে, ব্রাইব দিয়েছে, মানে এ হচ্ছে মানে ক্যান্ডিডেট এখানে, যে ব্রাইবটা দিয়েছে, অর্থ ট্রানজাকশন হয়েছে, তার তো আপনার কাছে এভিডেন্স পাওয়া যায়নি, এটা কিন্তু জাজও বলেছে, তার কোনো এভিডেন্স পাওয়া যায়নি। কারণ এই ক্ষেত্রে কী হয়, ধরলাম এই সত্যিকারের অর্থ দিয়েছে, সে তো আর ব্যাংক ট্রানজাকশন করবে না, সে তো ক্যাশে লেনদেন করেছে, যদি ক্যাশে লেনদেন করে থাকে তাহলে আপনার কাছে ওই এভিডেন্স, ওই মানি ট্রেলটা এস্টাবলিশ আপনি করতে পারছেন না। তাহলে কী হয়েছে, আপনার কাছে কিন্তু বাই ডাইরেকশনাল হার্ড এভিডেন্স নেই, আপনার কাছে যে হার্ড এভিডেন্স আছে সেই এভিডেন্সের ভিত্তিতে আপনি বিকে দোষী সাব্যস্ত করতে পারেন, কিন্তু আপনার কাছে একে কানেক্ট করতে পারছে না, কেননা এ কিন্তু কোনো অনলাইন ট্রানজাকশান করেনি বা ওরকম রসিদ দিয়ে ট্রানজাকশানটা করেনি, সেক্ষেত্রে আপনি একে দোষী সাব্যস্ত করতে পারেন না। এখন আমাদের ক্ষেত্রে কি হয়ে গেছে, আমরা ছোটোবেলাতে বিভিন্ন সাহিত্যে পড়ে এসেছি যে জাজ সাহেব মানে একজনকে ধরুন ফাঁসিতে লটকে দিয়েছে, লটকে দেওয়ার পর সে বলছে যে তার মধ্যে একটা বোধোদয় হচ্ছে, একটা মানে একটা নিজের মধ্যে একটা অনুশোচনা হয়েছে যে এ দোষী ছিল না, একে আমি তবু শাস্তি দিয়েছি। তারপর আমরা দেখেছি অনেক যে ব্যোমকেশের গল্পে বা বিভিন্ন গল্পে তার সন্তান এসে জাজকে খুন করেছে, সেই নিয়ে রহস্য তদন্ত। সত্যি কথা বলতে গেলে কি, কেউ যদি ভালো জাজ হয় তাকে কিন্তু আবেগ দিয়ে ভাবলে চলবে না, পুরোটাই এভিডেন্স ভিত্তিক হওয়া উচিত। ধরুন এই ক্ষেত্রে আপনি একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে একটা কিন্তু সফটওয়্যারে বানাতে পারেন, কেননা জাজের কাজ হচ্ছে
শুধু এভিডেন্স দেখায়, সেগুলো বিচার করে যে এভিডেন্সটা ঠিক না বেঠিক, মানে আপনি একটা ভুয়ো হার্ড এভিডেন্স দিচ্ছেন কি দিচ্ছেন না। এভিডেন্সের ভিত্তিতে যা হবে লজিক্যালি আপনাকে সেই ডিসিশন নিতে হবে। ওই যে বললাম, হয়তো সত্যি সত্যি এ বিকে অর্থ দিয়েছে, হ্যাঁ, কিন্তু আপনি বাই ডাইরেকশনাল এভিডেন্স এস্টাবলিশ করতে পারেনি, আপনি শুধু এতটুকু এস্টাবলিশ করেছেন যে বি এর কাছে অর্থ পাওয়া গেছে, তাহলে আপনাকে বিকে দোষী সাব্যস্ত করতে হবে, কিন্তু আপনি এ কে দোষী করতে পারবেন না যতক্ষণ না আপনার কাছে হার্ড এভিডেন্স আছে যে এ অর্থটা দিয়েছে বিকে। কিন্তু বাস্তবে যেটা হয় আমরা অনেক ক্ষেত্রেই দেখি, ওই যে গল্প সাহিত্য থেকে পড়ে পড়ে আমাদের মাথায় গেলে ঢুকে যায়, শুধু ব্যোমকেশ না, বিভিন্ন গল্পে এই মডেলে পাবেন যে জাজ সাহেব ভুল করে কাউকে দোষী সাব্যস্ত করেছে, ফাঁসি দিয়েছে, পরবর্তীকালে তা ভূত হয়ে এসছে, বিভিন্ন ভূতের গল্প, গোয়েন্দা গল্প, এগুলো তো আছে। তো এই ক্ষেত্রে আপনাকে কিন্তু আপনাকে কিন্তু এভিডেন্স লাগবে, দুপক্ষের এভিডেন্স লাগবে যে বি টাকা খেয়েছে সেই এভিডেন্স যেমন লাগবে, এ টাকা দিয়েছে সেই এভিডেন্সটা আপনার কাছে লাগবে। দুটো না থাকলে আপনি দুজনকে একসাথে দোষী সাব্যস্ত করতে পারেন, এবং এটা কিন্তু ওই খবরের কাগজে বা খবর কাগজ মানে হচ্ছে যে জাজের যে ফাইনাল স্টেটমেন্ট তার মধ্যে এটা এসছে। তো তেমনই আমি যেটা বললাম যে এই 3-4টে প্রো এফএসডিএল ক্লাব, তারা যে কী ছক, তাদের কী ছকের কাজে লাগিয়ে তারা এটা এটা পুরোপুরি অনুমান কিন্তু, হ্যাঁ, মানে এরা তো মুখ ওপেনলি বলেনি, সেই জন্য ওপেনলি আমি বলতে পারি না যে এরকম করেছে। মানে আমি যদি আজকে জাজ হতাম আমি কিন্তু তাদের দোষী সাব্যস্ত করতে পারতাম, কিন্তু এই মুখে অনেক কিছু বলতেই পারি। তো একজন জাজ মুখে অনেক কিছু বলতেই পারে, চায়ের থেকে বসে অনেক কিছু গল্প করতেই পারে, কিন্তু আপনাকে যখন রায়দানটা করতে হবে তখন আপনাকে কিন্তু আইডিয়ালি পুরো হার্ড এভিডেন্সের ভিত্তিতেই করতে হবে। সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের ভিত্তিতে এটা সেটা করে দিলাম, এটা সেটা বলা যায়, কিন্তু করলে ব্যাপারটা পরবর্তীকালে এই চ্যালেঞ্জ হয়ে যেতে পারে, আবার আপনার হায়ার কোর্টে চ্যালেঞ্জ হয়ে যেতেই পারে। আসলে ভালো থাকবেন।